নমস্কার। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর গণিত কষে দেখি ৮ ১ থেকে ১২ পর্যন্ত অঙ্কগুলো সলভ করে আপলোড করা হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো দেখো ১৩ নম্বর অঙ্কটা বলেছে, দুই মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য ৩০ সেমি, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য ২৬ সেমি এবং পাইপটির দৈর্ঘ্য ১৪.৭ মিটার। প্রতি বর্গ ডেসিমি ২.২৫ টাকা হিসাবে ওই পাইপটির সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে হিসাব করে লিখি। লম্ববৃত্তাকার লোহার পাইপের বহির্ব্যাস, কোশ্চেনে আমাদের বলা আছে বহির্ব্যাস হচ্ছে ৩০ সেমি, তাহলে বহির্ব্যাসার্ধ হয়ে যাবে আমাদের ৩০/২। ব্যাস থেকে যদি ব্যাসার্ধে আনতে যাই তাহলে ২ দিয়ে আমাদের করতে হবে ভাগ, তাহলে ৩০/২ সেমির থেকে আমরা যদি ডেসিমিটারে নিয়ে আসি তাহলে ১০ দিয়ে ভাগ করে দিলাম, তাহলে ৩০/২ গুণ ১০ ডেসিমি। তাহলে এখানে আসবে আমাদের, এটাকে যদি আমরা কাটি তাহলে আসবে ৫, ২ দিয়ে কাটলাম, ২ ১৫ দুগুণ আসবে, ১৫ দুগুণ আসবে ৩০, তাহলে আসবে হচ্ছে ১৫/১০ ডেসিমি। একইভাবে লম্ববৃত্তাকার লোহার পাইপের অন্তর্ব্যাস দেওয়া আছে ২৬ সেমি, তাহলে ২৬ সেমি থেকে যদি একইভাবে আমরা ব্যাসার্ধি নিয়ে আসি তাহলে ২৬/২ গুণ ১০ ডেসিমি, তাহলে হবে আমাদের ১৩/১০ ডেসিমি। এটাকে যদি একইভাবে আমরা ২ দিয়ে কাটি তাহলে ১৩ দুগুণ হয় ২৬, অর্থাৎ ১৩/১০ ডেসিমি। পাইপটির দৈর্ঘ্য h = 14.7 মিটার। মিটার থেকে এটাকেও ডেসিমিটারে আনতে হবে, তাহলে ডেসিমিটারে আনলে আমাদের ১০ দিয়ে গুণ করতে হবে, ১০ দিয়ে গুণ করলে পয়েন্টটা উঠে যাবে, অর্থাৎ ১৪৭ ডেসিমি। সুতরাং পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল, যেহেতু পাইপটি ফাঁপা তাই পাইপের সমগ্র তলের ক্ষেত্রফলের ক্ষেত্রে সবার প্রথমে পাইপের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করে নিই। এবার পাইপটির যেহেতু পার্শ্বতলের ক্ষেত্রফল, ফাঁপা পাইপ, তাই ভিতরের পার্শ্বতলের ক্ষেত্রফল এবং বাইরের পার্শ্বতলের ক্ষেত্রফলটাকে আমাকে যোগ করে দিতে হবে। তাহলে ভিতরের পার্শ্বতলের ক্ষেত্রফল হবে 2πr/h, স্মল আর এইচ, যেহেতু অন্তর্ব্যাসার্ধ হচ্ছে স্মল আর এবং পাইপটির বহির্ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, তাই পাইপটির বাইরের দিকের পার্শ্বতলের ক্ষেত্রফল হবে 2πr ক্যাপিটাল আর এইচ প্লাস 2πr/h। এটা হচ্ছে পাইপটির পার্শ্বতলের সমগ্র ক্ষেত্রফল। প্লাস এবার দেখো পাইপটি যেহেতু একটু বুঝতে হবে, ধরে নিলাম এটা হচ্ছে বৃত্তাকার পাইপ, তাহলে এই বৃত্তাকার পাইপের এটা হচ্ছে বাইরের দিকের এটা হচ্ছে পরিধি। এবার পাইপটা যেহেতু ফাঁপা যদি হয় তাহলে ফাঁপা পাইপের ক্ষেত্রে পাইপটা আমাদের পুরু হবে এতটুকু, অর্থাৎ এই অংশটা হবে পাইপটার পুরু। তাহলে এই অংশটা যদি পুরু হয় তাহলে আমরা যখন পাইপটাকে আলকাতরা দেব তখন এই অংশটুকুর মধ্যেও আমাকে আলকাতরা দিতে হবে, অর্থাৎ এরও আমাকে ক্ষেত্রফল বের করে নিতে হবে। তাই একইভাবে পাইপটা যেহেতু দুই দিকেই এরকম একটা অংশ থাকবে, তাহলে দুই ক্ষেত্রেই আমাকে বৃত্তাকার যে এই অংশটার ক্ষেত্রফল বের করতে হবে। কারণ পাইপটার আমার যদি এই ধরনের একটা পাইপ হয় তাহলে পাইপটার ক্ষেত্রে আমাকে এই অংশটারও আমাকে ক্ষেত্রফল বের করে নিতে হবে। এখানে দেখো 2πr², অর্থাৎ বহির্ব্যাসার্ধ তার স্কোয়ার। তো এইটা হচ্ছে আমাদের পাইপটার ভিতরের বাইরের দিকের যে ক্ষেত্রফল সেটা হবে 2πr²। তো এটা হচ্ছে বাইরের দিকের মানে বৃত্তাকার অংশের ক্ষেত্রফল। একইভাবে ভিতরের দিকের বৃত্তাকার অংশের ক্ষেত্রফল হবে 2πr²। এবার দেখো এই বাইরের দিকের অংশটার থেকে ভিতরের দিকের অংশটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের ফাঁপা অংশটা বাদ চলে যাবে, অর্থাৎ আমাদের যে ওই গোলাকার বা বৃত্তাকার যে অংশটুকু সেই অংশটুকুর ক্ষেত্রফল আমাকে হবে এই ক্ষেত্রফলটা। তাহলে আমাকে পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের হবে 2πR/h প্লাস 2πr/h প্লাস হচ্ছে এই অংশটুকু বর্গ ডেসিমি। 2πh আমি দুইটা পদ থেকে কমন নিয়ে নিলাম, তাহলে 2πh যদি কমন নেই তাহলে আসবে আমাদের আর, এখানে ক্যাপিটাল আর আসলো, প্লাস এখান থেকে আসবে স্মল আর, প্লাস এখানে এই দুটো পদ থেকে আমি 2π কমন নিলাম, তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার বর্গ ডেসিমি। এখানে আমি 2 গুণ পায়ের ভ্যালু হচ্ছে 22/7, এইচের ভ্যালু হচ্ছে 147। এখন ক্যাপিটাল আরের ভ্যালু হচ্ছে 15/10 প্লাস স্মল আরের ভ্যালু হচ্ছে 13/10। একইভাবে আমি এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলাম, তাহলে আসলো আমাদের এই অংশটা বর্গ ডেসিমি। এখানে যদি আমরা এখানে 7 দিয়ে যদি কাটি তাহলে 7 দুগুণে 14, 7 7, অর্থাৎ 7 দিয়ে কাটলাম 21 আসলো। তাহলে এখানে 22 দিয়ে গুণ করে দিলাম 2কে, 44 গুণ 21 গুণ এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে 28/10 আসবে, প্লাস এখানে 22 দুগুণে 44, 44/7 ইন্টু এখানে 15 বর্গ হচ্ছে 225 আর 10 বর্গ 100 মাইনাস এখানে 13 বর্গ 169, 10 বর্গ 100
এবার এখানে এই অংশগুলো যদি আমরা গুণ করে দিই, উপরে যদি আমরা গুণ করে দিই তাকে আবার 10 দিয়ে অর্থাৎ পয়েন্ট বসাতে পারি। পয়েন্ট বসালে আমাদের আসবে 2587.2 প্লাস এখানে এটাকে লিখলাম, এই দুটোকে যদি ভাগ করে বিয়োগ করে দিই তাহলে আমাদের আসবে 56/100, 56/100। এখন দেখো 7 দিয়ে কাটছি আমি, 7 8 56, তাহলে আমাদের আসবে এখানে 2587.2 প্লাস 352/100 বর্গ ডেসিমি। এটাকে যদি এটাকে পয়েন্টে নিয়ে আসলে হবে আমাকে 3.52। আবার এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে আসবে 2590.72 বর্গ ডেসিমি। তাহলে সুতরাং প্রতি বর্গ ডেসিমি 2.25 টাকা হিসাবে পাইপটির সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে নির্ণেয় মোট খরচ হবে আমাদের টোটাল যে সমগ্র তলের ক্ষেত্রফলটা তাকে যদি 2.25 দিয়ে গুণ করে দিই তাহলে টোটাল খরচটা বের হয়ে আসবে। এখানে আসবে টোটাল খরচটা, এটাকে যদি গুণ করে দিই তাহলে আসবে 5829.12 টাকা। 14 নম্বর অঙ্কটা বলেছে একটি 2 মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমি এবং চোঙটি 84.48 ঘন ডেসিমি লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। এখানে বহির্ব্যাসের দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওগুলো বানাতে খুব কষ্ট হয়, তাই তোমাদের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে এবং ভিডিওটিকে একটু লাইক করে দেবে। হয়তো ব্যাকগ্রাউন্ড সাউন্ডের কারণে একটু তোমাদের অসুবিধা হয়, ক্ষমা করে দেবেন। লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা h = 2.8 মিটার। এখানে উচ্চতা দেওয়া আছে 2.8 মিটার। মিটারকে আমরা ডেসিমিটারে নিয়ে আসবো, ডেসিমিটারে নিয়ে আসলে 10 দিয়ে গুণ করতে হবে, তাই আমি 10 দিয়ে গুণ করলাম। তাহলে দেখো পয়েন্টটা উঠে গেছে, তাহলে আসবে 28 ডেসিমি। অন্তর ব্যাসার্ধ বলেছে 4.6 ডেসিমি। এখানে যেহেতু অন্তর্ব্যাস বলেছে 4.6 ডেসিমি, তাই ব্যাসার্ধ হবে 4.6/2 ডেসিমি। তাহলে এখানে কাটলে আসবে আমাদের 2.3 ডেসিমি, পয়েন্ট তুলে দিলে আসবে 23/10 ডেসিমি। ধরি ফাঁপা চোঙটির বহির্ব্যাসার্ধ আর ডেসিমিটার। আমি ফাঁপা চোঙটির বহির্ব্যাসার্ধ ধরে নিলাম আর ডেসিমিটার। তাহলে শর্তানুযায়ী ফাঁপা চোঙের আমাকে আয়তন বের করতে হবে। তো চোঙের আয়তনের যেটা ফর্মুলা সেটা হচ্ছে πr²h, কিন্তু এখানে যেহেতু ফাঁপা চোঙ, তাই ফাঁপা চোঙের ক্ষেত্রে আমাকে দুটো ব্যাসার্ধ এর বর্গের বিয়োগফল আসবে, অর্থাৎ πR² - r²h = এখানে আয়তনটা আমাদের দেওয়াই আছে, কোশ্চেনের মধ্যে আমার আয়তনটা বলাই আছে। তাহলে শর্তানুযায়ী সূত্রানুযায়ী আমাদের যে আয়তনটা হবে সেটা হচ্ছে πR² - r²h, আর এই আয়তনটা কোশ্চেনে দেওয়াই আছে, তাহলে দুটো আয়তনই আমাদের সমান। পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7 ইন্টু R², এটা আমি ধরে নিয়েছি, মাইনাস r এর ভ্যালু হচ্ছে 23/10 তার স্কোয়ার ইন্টু h এর ভ্যালু হচ্ছে 28 = 84.48। এখন এখানে এই 28 এবং 7 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে আসবে 7 কাটলাম, 7 কাটলে আমাদের 4 × 7 = 28 হয়, তাই 4 লিখলাম। তাহলে 4 × 7 = 28, তাই 4 হলো। এবার 4 কি দিয়ে যদি 22কে গুণ করে দিই তাহলে আসবে 88। তাহলে 88 ইন্টু আমাদের আসবে R² মাইনাস এখানে 23-এর বর্গ হচ্ছে 529, নিচে 10-এর বর্গ হচ্ছে 100 = এখানে পয়েন্ট তুলে দিলে আসবে নিচে 100। একইভাবে তাহলে R² মাইনাস 529/100, আমি 88কে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে আমার আসবে ভাগ হয়ে যাবে, যেহেতু গুণ আছে তাই অপারেশনটা হয়ে যাবে আমাদের ভাগ, অর্থাৎ নিচে চলে যাবে। তাহলে এখন 8448/100 গুণ 88, এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে আমাকে 88 আর 4448 এটা আমাদের 11 ঘরের নামতা দিয়ে আসবে। 8 11 88, 8 দিয়ে কাটলাম। এখন 84-র মধ্যে 11 ঘরের নামতা 7 11 77 নিলাম। 77 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আসবে হচ্ছে 7। 84 থেকে 77 বিয়োগ করলে আসবে 7, 7 আর 4 74 হয়ে যাবে। তাহলে 6 11 66 নিলাম। 66 যদি বিয়োগ করে দিই তাহলে আসবে 8, 8 আর এদিকে 8 88, 8 11 88। একইভাবে যদি আমরা এটাকে 8 দিয়ে কাটি তাহলে 8কে 8, এখন 8 9 হচ্ছে আমাদের 72, 72 বিয়োগ করলে আসবে 4, 4 আর 8 48, 6 8 48, অর্থাৎ আসবে 96/100। তাহলে একইভাবে R² =
96/100 প্লাস এখানে যেহেতু -529/100কে ডান দিকে নিয়ে আসলাম তাই প্লাস হয়ে গেল। সুতরাং r² এখানে যদি 100 লসাগু নিয়ে নিই তাহলে 100 আসবে, 96 আর 529 যোগ করে দিলে আসবে 625। তাহলে দেখো এখানে আমি r এর স্কোয়ারকে r² হিসেবে লিখতে পারি। এখানে আবার 625 হচ্ছে 25-এর বর্গ, তাই 25/10-এর বর্গ হচ্ছে 100, তাই 10 লিখলাম। 25/10 তার স্কোয়ার লিখলাম। এখন দেখো উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করে দিই, অ্যাকচুয়াল যেটা ক্যালকুলেশনের অপারেশনটা হবে বর্গমূল করব। উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি তাহলে স্কোয়ারটা উঠে যাবে, অর্থাৎ বর্গটা উঠে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সুতরাং আসবে ক্যাপিটাল R = 25/10। সুতরাং চোঙটির বহির্ব্যাসের নির্ণয় দৈর্ঘ্য 25/10 গুণ 2 ডেসিমি। যেহেতু ব্যাসার্ধ হচ্ছে 25/10, তাই এখানে ব্যাস হবে 25/10 গুণ 2 ডেসিমি। এখানে যদি আমি কাটি তাহলে 5 দুগুণী আসবে 10, আবার এখানে 5 5 হয়ে যাবে 25, অর্থাৎ আমাদের নির্ণেয় বহির্ব্যাস হবে 5 ডেসিমি। 15 নম্বর অঙ্কটা বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। চোঙটির উচ্চতা হিসাব করে লিখি। ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ = r ডেসিমি। ধরে নিলাম আমি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r ডেসিমি। সুতরাং লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা হবে 2r ডেসিমি। যেহেতু বলেছে কোশ্চেনে বলেছে যে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, তাই এখানে উচ্চতা হবে 2r ডেসিমি। সুতরাং চোঙের আয়তনের যেটা সূত্র সেটা হচ্ছে πr²h ঘন ডেসিমি। তাহলে এখন এখানে উচ্চতা হচ্ছে আমাদের 2r ডেসিমি। তাহলে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, পায়ের ভ্যালু আমি বসালাম না, তাহলে পায়ের ভ্যালু হচ্ছে পাই। এখন ভ্যালুগুলো যদি বসাই তাহলে পায়ের ভ্যালু হচ্ছে পাই, বসালাম না পায়ের ভ্যালু, পাই ইন্টু r² ইন্টু এইচের ভ্যালু হচ্ছে 2r ঘন ডেসিমি। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসবে 2 ইন্টু পাই, 2πr³ এখানে r² ইন্টু r হয়ে যাবে r³ r² ইন্টু r হয়ে যাবে আমাদের r³ ঘন ডেসিমি। আবার চোঙের উচ্চতা 6 গুণ হলে এখানে বুঝতে হবে চোঙের উচ্চতা ব্যাসার্ধের যদি 6 গুণ হয় তাহলে আমাদের হবে চোঙের উচ্চতা হয়ে যাবে 6r ডেসিমি। আগে চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ ছিল, এখন যদি 6 গুণ হয় তাহলে চোঙের যেটা উচ্চতা সেটা হবে 6r ডেসিমি। সুতরাং এখন চোঙের আয়তন হবে πr²h। একইভাবে চোঙের আয়তনের সূত্র হচ্ছে πr²h ঘন ডেসিমি। তাহলে পায়ের ভ্যালু বসালাম না, পাই ইন্টু r² ইন্টু এখানে এইচের ভ্যালু এখন হবে 6r ঘন ডেসিমি। তাহলে = 6 ইন্টু পাই, 6π ইন্টু একইভাবে r² ইন্টু r হয়ে যাবে r³। তাহলে 6πr³ ঘন ডেসিমি। এখন শর্তানুযায়ী বলেছে যে চোঙটির আয়তন আগের তুলনায় 539 ঘন ডেসিমি বেশি হবে, অর্থাৎ আগে যে চোঙের আয়তন ছিল 2πr³ সেটার তুলনায় এখন চোঙের আয়তনটা 539 ঘন ডেসিমি বেশি হবে। তাহলে এখন চোঙের আয়তন হচ্ছে 6πr³। তাহলে এখনকার আয়তনের থেকে যদি আগের আয়তনটাকে বিয়োগ করে দিই তাহলে তার যে বিয়োগফলটা সেটা হবে 539 ঘন ডেসিমি। তাহলে আমাদের সমীকরণটা আসবে 6πr³ - 2πr³ = 539। এখানে দেখো এখানে 6πr³ - 2πr³ এটাকে যদি মাইনাস করে দিই তাহলে আসবে 4πr³। অ্যালজেব্রিক ক্যালকুলেশন করলে আসবে 4πr³ = 539। 4 ইন্টু এখানে পায়ের ভ্যালু হলো 22/7 ইন্টু r³ = 539। তাহলে এখানে 88, 4 দিয়ে যদি 22কে গুণ করি তাহলে 88, 88/7 = 539। তাহলে r³ = 539 গুণ এখানে 88/7 যদি আমি ডান দিকে নিয়ে যাই, সাইড চেঞ্জ করে দিই তাহলে আমাদের গুণ থেকে হয়ে যাবে ভাগ, অর্থাৎ 7/88। এখন 539কে যদি 88 দিয়ে আমরা কাটা যাবে আমাদের 11 ঘরের নামতায় আসবে 8 11 88, 8 লিখলাম, 8 11 88, তাই 8 লিখলাম। এখন 53-র মধ্যে যদি 53-র মধ্যে আমাকে 11 দিয়ে নিলে 4 11 44 নিলাম, 4 11 44 বিয়োগ করলে আসবে 9, 53 থেকে 44 বিয়োগ করলে আসবে 9, 9 আর 9 হচ্ছে 99 হয়ে যাবে, 9 9 99। তাহলে 9 11 99, তাহলে লিখবো আমি 9 9 11 99। এখন r³ = তাহলে 49 × 7/8
তাহলে আর এর কিউব, আর কিউবকে আমি আর এর কিউব লিখলাম, আর এর হোল কিউব ইকুয়াল টু, এখানে দেখো 49 হচ্ছে 7 ইন্টু 7, তাহলে 7 ইন্টু 7, এখানে অলরেডি 7 আছে, তাহলে 3টা 7, তাহলে 7 এর কিউব আমি লিখতে পারি 7 এর কিউব, এখানে আবার 8কে আমি 2 এর কিউব লিখতে পারি, অর্থাৎ আমাদের একসঙ্গে যদি লিখি তাহলে 7/2 তার হোল কিউব, তাহলে আর কিউব ইকুয়াল টু 7/2 তার হোল কিউব, তাহলে আর ইকুয়াল টু 7/2, আর এর ভ্যালু হবে 7/2, উভয় পক্ষকে যদি আমরা ঘনমূল করি 3 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আসবে আর ইকুয়াল টু 7/2। সুতরাং চোঙটির নির্ণেয় উচ্চতা 7/2 ইন্টু 2 ডেসিমি। যেহেতু আমাকে বলেছে যে চোঙটির যে উচ্চতা সেটা ব্যাসার্ধের দ্বিগুণ, এখানে আমি আর এর ভ্যালু হচ্ছে ব্যাসার্ধের ভ্যালু, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 7/2, তাই উচ্চতা হবে 7/2 ইন্টু 2 ডেসিমি, এখানে 2 কেটে দিলাম, তাহলে আসবে 7 ডেসিমি। 16 নম্বর অঙ্কটা আমাদের বলেছে ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জলভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয়, তবে 1 নম্বর আমাকে বের করতে হবে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে এবং ট্যাঙ্কারের আর কত জল রয়েছে নির্ণয় করি। প্রতিটি হোস পাইপের ব্যাসার্ধ হচ্ছে, ব্যাস বলা আছে 2 সেমি, এখানে যেহেতু 3টি হোস পাইপ, আবার প্রতিটি হোস পাইপের ব্যাস বলা আছে 2 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে 2/2, ব্যাসার্ধ বের করতে হলে 2 দিয়ে ভাগ করে দিতে হয়, তাহলে 2/2 সেমি অর্থাৎ 1 সেমি। আচ্ছা, সেমিকে যদি আমরা ডেসিমিতে নিয়ে আসি তাহলে 10 দিয়ে ভাগ করে দিতে হবে, অর্থাৎ আসবে হচ্ছে 1/10 ডেসিমি। এবং উচ্চতা h ইকুয়াল টু 420 মিটার, তাহলে মিটারকেও আমাকে ডেসিমিটারে নিয়ে আসতে হবে, তাহলে মিটারকে যদি ডেসিমিটারে নিয়ে আসি তাহলে হবে 420 ইন্টু 10 ডেসিমি, অর্থাৎ 4200 ডেসিমি। এখন 3টি হোস পাইপ দিয়ে 1 মিনিটে জল বেরিয়ে যায়, অর্থাৎ 3টি হোস পাইপ দিয়ে মোট যে পরিমাণ, অর্থাৎ যে আয়তনের জল বেরিয়ে যায় তার যে আয়তনটা, জলের আয়তনটা, যে আয়তনের জল বেরিয়ে যায় সেটা হচ্ছে 3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। প্রতিটি হোস পাইপ দিয়ে জল বেরিয়ে যায় পাই আর স্কোয়ার এইচ, এখানে যেহেতু 3টি হোস পাইপ তাই 3 দিয়ে গুণ হবে, ইকুয়াল টু 3 ইন্টু পাই ইন্টু 1/10 তার হোল স্কোয়ার, এখানে আর এর ভ্যালু হচ্ছে 1/10 ইন্টু এইচ এর ভ্যালু হচ্ছে 4200 ঘন ডেসিমি, 3 পাই ইন্টু 1/100, 10 বর্গ হচ্ছে 100 ইন্টু 4000 ঘন ডেসিমি। এখানে দেখো শূন্য শূন্যগুলো যদি আমরা কেটে দিই তাহলে ইকুয়াল টু 3 পাই ইন্টু 42 লিটার। এখানে দেখো ঘন ডেসিমির পরিবর্তে আমরা লিটার লিখতে পারি, কারণ ঘন ডেসিমি আর লিটার একই জিনিস। আচ্ছা, যেহেতু প্রতি মিনিটে জল বেরিয়ে যায় 3 পাই ইন্টু 42 লিটার, প্রতি মিনিটেই 1 মিনিটে জল বেরিয়ে যায় 3 পাই ইন্টু 42 লিটার, তাহলে 40 মিনিটে মোট জল বেরিয়ে যায় 40 দিয়ে গুণ করে দিতে হবে, 3 পাই ইন্টু 42 ইন্টু 40 লিটার। তাহলে এখানে দেখো 3 ইন্টু পায়ের ভ্যালু হচ্ছে 22/7 ইন্টু 42 ইন্টু 40 লিটার, এখানে যদি 7 দিয়ে কাটি 6 7 42, 3 দিয়ে যদি 22কে গুণ করে দিই তাহলে আসবে 66 ইন্টু 6 ইন্টু 40 লিটার, ইকুয়াল টু 15840 লিটার। তাহলে সুতরাং আগুন নেভাতে মোট জল খরচ হয়েছে 15840 লিটার। আগুন নেভাতে আমাদের মোট জল খরচ হয়েছে 15840 লিটার। তাহলে ট্যাঙ্কারটির ব্যাসার্ধ, এখানে আবার বলেছে যে ট্যাঙ্কারটির ব্যাসার্ধ হচ্ছে, যেহেতু ব্যাস বলেছে 2.8 মিটার, তাই ব্যাসার্ধ হবে 2.8/2 মিটার, তাহলে ইকুয়াল টু কাটাকাটি করলে আসবে 1.4 মিটার, তাহলে আসবে, যেহেতু আমাকে মিটার থেকে ডেসিমিটারে আনতে হবে তাই 10 দিয়ে গুণ করলে আসবে 14 ডেসিমিটার। এবং উচ্চতা দেওয়া আছে 6 মিটার, ট্যাঙ্কারটির উচ্চতা দেওয়া আছে 6 মিটার, তাহলে সুতরাং ট্যাঙ্কারটির উচ্চতা হয়ে যাবে 6 ইন্টু 10 ডেসিমিটার, মিটার থেকে আমাকে ডেসিমিটারে আনতে হবে, কারণ ঘন ডেসিমিটারে আমাকে লিখতে হবে আয়তনটা, আর ঘন ডেসিমিটার মানেই আমরা জানি লিটার, 1 ঘন ডেসিমিটার মানেই 1 লিটার, তাই এখানে 10 দিয়ে গুণ করলে আসবে 60 ডেসিমিটার। যেহেতু বলেছে যে ট্যাঙ্কারটি সম্পূর্ণ জলপূর্ণ আছে, তাই সম্পূর্ণ ট্যাঙ্কারটি জলপূর্ণ থাকলে তার মধ্যে যে পরিমাণ জল আছে, অর্থাৎ ট্যাঙ্কারের যে পরিমাণ জল আছে তার যে আয়তন সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এটাই হচ্ছে চোঙের আয়তনের ফর্মুলা বা সূত্র, ঘন ডেসিমি। এখন পায়ের ভ্যালু হচ্ছে 22/7 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 14, তাই 14 তার হোল স্কোয়ার ইন্টু এইচ এর ভ্যালু 60 ঘন ডেসিমি। এখানে 22/7 ইন্টু 14কে 2 বার গুণ করতে হবে, তাই 14 গুণ 14 ইন্টু 60 ঘন ডেসিমি। এখানে 7 দিয়ে কেটে দিলাম, তাহলে আসবে 7 দুগুণি 14, তাহলে 14কে যদি
আচ্ছা 22কে যদি 2 দিয়ে গুণ করি 44 ইন্টু 840 ঘন ডেসিমি, 36,960 লিটার। ঘন ডেসিমি মানে হচ্ছে লিটার, তাহলে 36,960 লিটার হচ্ছে ট্যাঙ্কারে যে পরিমাণ জল আছে তার আয়তন। আচ্ছা ট্যাঙ্কারটি যখন সম্পূর্ণ জলভর্তি থাকে তখন ট্যাঙ্কারে যে পরিমাণ জল ধরে তার যে আয়তন হচ্ছে 36,960 লিটার। এখন আমাদের জল খরচ হয়ে গেছে, অর্থাৎ 3টি হোস পাইপ দিয়ে জল বেরিয়ে গেছে 15,840 লিটার। তাহলে আমাকে এখন ট্যাঙ্কারে যে পরিমাণ জল রয়েছে তার যদি আয়তন বের করতে হয় তাহলে খরচটা বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ এখন আমাদের ট্যাঙ্কারে জল আছে 21,120 লিটার। 17 নম্বর অঙ্কটা বলেছে 17.5 সেমি ব্যাসের 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারিপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। এখানে 1 নম্বর প্রশ্ন বলেছে প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমি মশলা লাগবে হিসাব করে লিখি। 2 নম্বর প্রশ্ন বলেছে প্লাস্টারের মশলা তৈরি করতে, এখানে তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয় তবে কত ঘন ডেসিমি সিমেন্টের প্রয়োজন হিসাব করে লিখি। এখানে প্রতিটি লম্ববৃত্তাকার পিলারের ব্যাসার্ধ বলা আছে 17.5/2 সেমি, যেহেতু ব্যাস ছিল 17.5 সেমি তাই হয়ে যাবে 17.5/2 সেমি। এবার পয়েন্ট তুলে দিলে আসবে নিচে 10, তাই 20 হয়ে গেল। এখন একইভাবে আমাকে সেমিকে ডেসিমিটারে আনতে হবে, আমাদের ডেসিমিটারে আনতে হবে, তাহলে 10 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 175/20 ইন্টু 10 ডেসিমি। এখানে আসবে যদি আমরা কেটে দিই 20 দিয়ে 175কে কাটলে 4 পাঁচা 20, আর এখানে 3 পাঁচা 15 আসবে, 17 থেকে 15 বিয়োগ করলে আসবে 2, 5 পাঁচা 25, তাহলে আসবে হচ্ছে এখানে আবার আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে 2 5 দুগুণি 10, 5 সাতা 35, অর্থাৎ উপরে আসবে 7, নিচে আসবে 4 দুগুণি 8, তাহলে 7/8 ডেসিমি। এখন 3.5 সেমি পুরু প্লাস্টার করতে হবে, আমাকে 3.5 সেমি পুরু প্লাস্টার করতে হবে, তাহলে সুতরাং প্লাস্টার সহ পিলারের ব্যাসার্ধ হবে, এটাকে আমি এইভাবে কল্পনা করতে পারি। মনে করো যে প্রতিটা পিলারের যে প্রস্থচ্ছেদ হচ্ছে এরকম, তাহলে আমাকে 3.5 সেমি পুরু প্লাস্টার করতে হবে, অর্থাৎ প্লাস্টার হবে এতটুকু করতে হবে, এতটুকু হচ্ছে প্লাস্টার করতে হবে। তাহলে এখন বহির ব্যাসার্ধ হয়ে যাবে পিলারটার, হয়ে যাবে আমাকে 3.5 সেমিটার যোগ হয়ে যাবে, অর্থাৎ প্রথমে পিলারের ব্যাসার্ধ ছিল 7.8 ডেসিমি, তাহলে 7.8 প্লাস 3.5/10, যেহেতু আমাকে ডেসিমিটারে নিয়ে আসছি সেমির থেকে তাই 10 দিয়ে ভাগ ডেসিমি, 7/8 প্লাস 35/100, পয়েন্ট তুলে দিলে নিচে আসবে 10, তাই 100 হয়ে গেল। এখানে আমরা কাটতে পারি 5 20 100, 5 20 100 আর 5 7 35, অর্থাৎ 7/20, তাহলে এখানে 8 আর 20 যদি লসাগু নিই তাহলে 40 আসবে, 40, আর এখানে প্রথমে হরকে দিয়ে ভাগ করতে হয়, 5 8 40, তাহলে 5কে দিয়ে যদি গুণ করি 5 7 35 হবে। একইভাবে 20কে দিয়ে 40কে যদি ভাগ করে দিই তাহলে 20কে দিয়ে যদি 40কে ভাগ করি তাহলে আসবে 2, 20 দুগুণ 40, 2, ওই 2কে দিয়ে 7কে গুণ করলে আসবে 7 দুগুণ 14, অর্থাৎ 35 প্লাস 14/40 ডেসিমি, 49/40 ডেসিমি। তাহলে 1 নম্বর প্রশ্নটা ছিল প্রতিটি পিলারের দৈর্ঘ্য যদি 3 মিটার হয়, 3 মিটার তাহলে 30 ডেসিমিটার হবে, 10 দিয়ে গুণ করে দিয়েছি, মিটার থেকে ডেসিমিটার আনলে 10 দিয়ে গুণ, তাই 30 ডেসিমিটার। তাহলে সুতরাং প্রয়োজনীয় মশলার পরিমাণ, অর্থাৎ 4টি পিলার প্লাস্টার করতে যে পরিমাণ মশলার প্রয়োজন হবে সেটা হচ্ছে 4 × পাই r²h। এখানে r² হচ্ছে একইভাবে বহির ব্যাসার্ধ আমাদের হয়ে গেল ক্যাপিটাল R এবং অন্তর ব্যাসার্ধ হয়ে গেছে স্মল r, তাহলে ক্যাপিটাল R² মাইনাস স্মল r² ইন্টু h ঘন ডেসিমি। এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই 4 × 22/7 ইন্টু এখানে ক্যাপিটাল R হয়ে গেল 49/40 তার হোল স্কোয়ার মাইনাস স্মল r এর ভ্যালু ছিল 7/8 তার হোল স্কোয়ার ইন্টু h এর ভ্যালু হচ্ছে 30 ঘন ডেসিমি। তাহলে দেখো এখানে 4 দিয়ে যদি গুণ করে দিই 88/7 ইন্টু এখানে দেখো এটা a² মাইনাস b² এর সূত্র, 49/40কে আমরা a ধরতে পারি, 7/8কে b ধরলাম, তাহলে a² মাইনাস b² অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b ইন্টু 30, তাহলে এখানে 88/7 ইন্টু এখানে যদি যোগ করে দিই আমরা, আচ্ছা দেখো নিচে 40 × 8 এর লসাগু হয়ে যাবে 40, তাহলে 40কে 40 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 1 আসবে, 1কে দিয়ে
49কে গুণ করে দিলে 49 আসবে, প্লাস 8কে দিয়ে যদি 40কে ভাগ করে দিই তাহলে আসবে আমাদের 5, তাহলে 5 7 35 ইন্টু একইভাবে আমাদের আসবে 49 বিয়োগ 35/40 ইন্টু 30, 88/7 ইন্টু এটাকে যদি যোগ করে দিই তাহলে আসবে 84/40 ইন্টু বিয়োগ করে দিলে আসবে 14/40 ইন্টু 30 ঘন ডেসিমি। এখানে দেখো যদি আমরা কেটে দিই তাহলে আসবে 7কে 7 বিয়োগ করলে আসবে 1, তাহলে 7 দুগুণে আসবে 14, উপরে আসলো 12। এখন এই 0 আর 0 যদি কেটে দিলাম তাহলে এবার 4 দিয়ে যদি কাটি তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8 অর্থাৎ 22 আসলো। এখন এইদিকে 4 10 40 আর এখানে 3 4 12 অর্থাৎ উপরে আসবে 22 গুণ 3 গুণ 14 গুণ 3, নিচে আসবে 10 ঘন ডেসিমি। উপরের সংখ্যাগুলোকে যদি গুণ করে দিই তাহলে আসবে 66 × 42/10 ঘন ডেসিমি। তাহলে এখানে আসবে আমাদের 277.2 ঘন ডেসিমি। সুতরাং প্রয়োজনীয় মশলার পরিমাণ হবে 277.2 ঘন ডেসিমি। এখন মশলা তৈরি করতে বালি ও সিমেন্টের যে অনুপাত সেটা দেওয়া আছে 4:1। মশলা তৈরি করতে বালি এবং সিমেন্টের অনুপাত দেওয়া আছে 4:1। সুতরাং নির্ণেয় সিমেন্টের পরিমাণ বের করতে হলে আগে প্রথমে সিমেন্টের আনুপাতিক ভাগার বের করতে হবে। আর যেহেতু বালি এবং সিমেন্টের অনুপাত ছিল 4:1, তাই সিমেন্টের আনুপাতিক ভাগার হবে 1 অনুপাতের যোগফলটা নিচে হবে ইন্টু টোটাল যে মশলার পরিমাণ ছিল 277.2 ঘন ডেসিমি। তাহলে এখানে 1/5 ইন্টু দশমিক তুলে দিলে নিচে আসবে 10, তাহলে এখানে 2772/50 ঘন ডেসিমি। এটা ক্যালকুলেশন করলে আসবে 55.44 ঘন ডেসিমি। 18 নম্বর কোশ্চেনটা বলেছে একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি, চোঙটির উচ্চতা 36 সেমি। চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে হিসাব করে লিখি। লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ, যেহেতু বহির্ব্যাস দেওয়া আছে 16 সেমি, তাই বহির্ব্যাসার্ধ হবে 16/2 সেমি। এটা যদি কাটি 8 দুগুণে 16, তাহলে নিচে আসবে 8 সেমি। একইভাবে অন্তর ব্যাসার্ধ হবে 12/2 সেমি অর্থাৎ 6 সেমি এবং উচ্চতা দেওয়া আছে 36 সেমি। তাহলে সুতরাং ফাঁপা চোঙটির আয়তন হবে যে পাই ইন্টু R² - H ঘন সেমি। দেখো ভ্যালুগুলো বসালাম, পাই ইন্টু এখানে 8² - 6² ইন্টু 36, তাহলে এখানে পাই ইন্টু 8-এর বর্গ হচ্ছে 64 মাইনাস 6-এর বর্গ হচ্ছে 36 ইন্টু 36, তাহলে এখানে যদি বিয়োগ করে দিই তাহলে আসবে 28, অর্থাৎ পাই ইন্টু 28 ইন্টু 36 ঘন সেমি। এখন এই যে ফাঁপা চোঙটিকে গলিয়ে আমরা যে নিরেট চোঙ তৈরি করব, তার প্রতিটি নিরেট চোঙের ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে ব্যাস দেওয়া আছে 2 সেমি, তাই ব্যাসার্ধ হবে 2/2 সেমি অর্থাৎ 1 সেমি হবে প্রতিটি নিরেট চোঙের ব্যাসার্ধ। সুতরাং নির্ণেয় নিরেট চোঙের সংখ্যা হবে, উপরে ফাঁপা চোঙটাকে গলিয়ে আমরা নিরেট চোঙ তৈরি করেছি, তাহলে ফাঁপা চোঙের আয়তনটা উপরে হবে এবং নিরেট চোঙের আয়তনটা নিচে হবে, অর্থাৎ যে চোঙটা আমরা তৈরি করছি তার আয়তনটা নিচে হবে, অর্থাৎ যে চোঙ তৈরি করছি তার আয়তনকে দিয়ে এবং যার থেকে তৈরি করছি তার আয়তনের থেকে আমরা ভাগ করে দিতে হবে, তার আয়তনকে ভাগ করে দিতে হবে, তাহলে আসবে আমাদের পাই ইন্টু, তাহলে এখানে দেখো পাই ক্যান্সেল হয়ে যাবে, পাই ক্যান্সেল হয়ে যাবে। এখানে 6 দিয়ে যদি কাটি 6 6 36 হবে। এবার 6কে যদি 28 দিয়ে গুণ করে দিই তাহলে 168টি, তাহলে নির্ণেয় নিরেট চোঙের সংখ্যা হবে 168টি।